স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। মহাজোট সরকার পার করেছে 3.5 বছরেরও বেশি সময়। সব ঠিকঠাক থাকলে আগামী জাতীয় নির্বাচন হবে 1.5 বছরেরও কম সময়ের মধ্যে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সামনে তা এখন কঠিন সময়। সরকারের সাফল্য ব্যর্থতার চুলচেরা হিসাব চলবে এই সময়। মহাজোটের নেতারা জোর গলা দাবি করছেন সরকারের সাফল্য, তবে বিরোধীদের দাবি ভিন্ন রকম। রাজনীতির মাঠের বাইরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে আছে নানা পক্ষে নানা মত। বিশেষত অর্থনীতির কূটনীতিতে মহাজোট সরকার কতটা সফল তা নিয়ে চলছে জোর বিতর্ক। পদ্মা সেতু আর গ্রামীণ ব্যাংক নিয়ে জটিলতা কিছুতেই যেন পিছু ছাড়ছে না সরকারের। এই দুই ইস্যুতে সরকার তালগোল পাকিয়ে ফেলায় পুরো দেশকে মাসুল গুনতে হচ্ছে বলেও আছে অভিযোগ। এসব নিয়ে আলোচনা করবো আজকের বাংলাদেশে। খুঁজবো কিছু প্রশ্নের উত্তর। পদ্মা সেতুর জটিলতা মোকাবেলায় কতটা দক্ষতা দেখাতে পারছে সরকার? বিশ্বব্যাংকের সব শর্ত কেন মানতে বাধ্য হলো মহাজোট সরকার? গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এত শক্ত অবস্থানের কারণ কি? পদ্মা সেতু এবং বিশ্বব্যাংক নিয়ে জটিলতায় সম্মানজনক সমাধান কিভাবে সম্ভব? জানিয়ে রেখে আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম একেবি লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা জনাব ডক্টর A.B. মির্জা আজিজুল ইসলাম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর A.K. মনারউদ্দিন আহমেদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাদের। জনাব A.B. মির্জা আজিজুল ইসলাম, আপনি সাবেক তত্ত্বাবধায়ক সরকার অর্থ উপদেষ্টা হিসাবে কাজ করেছেন এবং আপনার নানা রকম সরকারের ভিতরে বাইরে নানা রকম অভিজ্ঞতা আছে, বিশিষ্ট অর্থনীতিবিদ আপনি। সর্বোন্নত দেশ বলে পরাশক্তিগুলি বিশেষ করে বিশ্ব ব্যাংক, এডিবি আমাদের উপর অতিরিক্ত খবরদারি করে কিনা, এসব ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন। এই ধরনের অভিযোগ শোনা যায় প্রায়ই, তবে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের উপরে যে নজরদারি তারা করতে চায় সেক্ষেত্রে আমাদের যে অবস্থানটা কি এবং সেই অবস্থানটা যুক্তিসঙ্গত কিনা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, এ ব্যাপারে যদি আমরা জোরালো যুক্তি উপস্থাপন করতে পারি তাহলে তারা শেষ পর্যন্ত আমাদের অবস্থানটাকে তারা মেনে নেয়। অন্তত আমার 2 বছরের অভিজ্ঞতা এটাই, যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার যে সাহায্য সংস্থাগুলোর সাথে কিছুটা দ্বিমত হয়েছে শুরুতে। পরবর্তীতে যখন আমরা আলোচনায় বসেছি এবং কোনো কোনো সময় ঢাকাতে, কোনো কোনো সময় তাদের হেডকোয়ার্টারে, এই আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর নিরসন করতে পেরেছি এবং তাতে আমার মনে হয় না যে আমরা এমন কোনো শর্ত গ্রহণ করেছি যেটা দেশের স্বার্থের জন্য ক্ষতিকারক বা দেশের সম্মানের জন্য নেতিবাচক। পদ্মা সেতু বিষয়ে যে স্যার বিশ্ব ব্যাংকের অবস্থান, সেই অবস্থানটি স্যার আপনি মনে করেন কিনা যুক্তিযুক্ত নাকি একটু বেশি? এই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য জনসমক্ষে নাই এবং জনসাধারণের একটা অংশ হিসেবে আমার কাছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য নাই। তার কারণ হচ্ছে যে সরকারের কাছ থেকে বিশ্বব্যাংকের কাছে যে সমস্ত চিঠিপত্র লেখা হয়েছে সেগুলো কিছুটা প্রকাশ পেয়েছে, কিন্তু বিশ্বব্যাংক থেকে সরকারকে কি বলা হয়েছে বা কি চিঠিপত্র দেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রকাশ করা হয় নাই। কাজেই যে বাস্তব পরিস্থিতিটা কি এবং কোথায় যে সমস্যাটা সেটা খুব স্বচ্ছ না। তবে মিডিয়া রিপোর্টের ভিত্তিতে যে বিষয়গুলো জানা যায় সেখানে যে 3-4টি শর্ত ছিল, তার মধ্যে সরকার ইতিমধ্যে অনেকগুলো মেনে নেবেন বলে তারা স্বীকৃতি জানিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে এটা বাস্তবায়ন হয়েছে। যেমন ধরুন প্রাক্তন যে যোগাযোগ মন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন, তারপরে ওই সময় যে সচিব ছিল এবং প্রজেক্ট ডাইরেক্টর ছিল পদ্মা সেতুর, তারা দুজনেই তারা সম্ভবত ছুটিতে গেছেন, তো মিডিয়াতে এটা বলা হয়েছে। এখন মিডিয়াতে দেখা যাচ্ছে যে আবার আরেকজনকে নিয়ে কিছুটা প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তাকে নিয়ে আবার একটা আলোচনায় এসছে আর কি। তো কাজেই এখন এই যে বিষয়গুলো আর কি, আরও অন্য কিছু বিষয় ছিল দুদকের সাথে, যেমন একটা ইন্টারন্যাশনাল প্যানেল করা, যে তাদের কাছে দুদকের প্রোগ্রেস রিপোর্ট সময় সময় তাদেরকে অবহিত করা। এটা তো সরকার আমার মনে হয় যে এই ব্যাপারে সম্মত আছে। আর একটা হচ্ছে যে দুদকের অনুসন্ধানের ক্ষেত্রে
বিশ্ব ব্যাংকের প্যানেলের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া বা ইত্যাদি, সেটাও তো সরকার মানে মোটামুটি সম্মতি দিয়েছে আর কি। তো এখন এই পর্যায়ে যে এখন অবস্থাটা কি, এবং আবার মিডিয়া রিপোর্টে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার এখন পর্যন্ত কোনো চিঠি কিন্তু লেখে নাই বিশ্ব ব্যাংকে বিষয়টাকে রিভিউ করার জন্য। এবং যে প্রতিবেদন বেরিয়েছে তার থেকে মনে হয় যে বিশ্ব ব্যাংক থেকে যদি ইঙ্গিত পাওয়া যায় যে হ্যাঁ তারা এটা ফেভারেবলি বিবেচনা করবে, তাহলে সরকার চিঠি লিখবে। তো আবার ওই দিক থেকে বিশ্ব ব্যাংকে হয়তো একটা পজিশন নিতে পারে যে সরকারের চিঠি না পেলে আমরা কোন বেসিসে এই জিনিসটাকে রিভিউ করব। তো এই ধরনের একটা ভিশাস সাইকেলের সৃষ্টি হয় কিনা সেটা নিয়ে আমার মনে একটু উদ্বেগ আছে আর কি। অধ্যাপক মনারুদ্দিন আহমেদ, আপনার কাছে আমরা একটু গ্রামীণ ব্যাংক নিয়ে একটু জানতে চাইবো যে ডক্টর ইউনূস সম্প্রতি আর একটা মানে পত্রপত্রিকায় প্রকাশিত একটি বিবৃতিতে তিনি বলেছেন আজ একটি কালো দিন। এ প্রসঙ্গে আমি একটু পরে শোনাচ্ছি যে ডক্টর ইউনূস লিখছেন, সরকার বলেছেন যে এর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। এই অচলাবস্থা আসলে সৃষ্টি করেছিল কে? ব্যাংকের মালিকেরা আইনগত প্রক্রিয়া একজন ব্যবস্থা পরিচালক নিয়োগের জন্য সিলেকশন কমিটি গঠন করেছিলেন। যেহেতু এই সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে তারা আমার নাম এবং অন্যান্য সদস্য হিসেবে ডক্টর আকবর আলী খান এবং জনাব খালেদ শামসের নাম প্রস্তাব করেছিলেন, সরকারের প্রতিনিধি বোর্ডের চেয়ারম্যান এই প্রস্তাব বোর্ডের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে নারাজ থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক এই সংক্রান্ত জটিলতা আমরা বিদেশি বিভিন্ন সংস্থা, বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, এবং আমরা একটা অদ্ভুত একটা কূটনৈতিক চাপের মধ্যে পড়ছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা তো একটা চাপের মধ্যেই আছি, কিন্তু এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে গ্রামীণ ব্যাংক নিয়ে গত 2 বছর ধরে বিশেষ করে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। এবং আমি যেটা বলতে চাই সেটা হলো যে সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু সমস্ত ইস্যুগুলি এখন সেটেলড ইস্যু। যেমন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এটা হচ্ছে একটা স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি এবং গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের স্ট্যাটাসটি হচ্ছে অন্য যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকের এমডি স্ট্যাটাসের মতো। আর যেহেতু এটা একটা স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি, সুতরাং গভর্নমেন্টই হচ্ছে আলটিমেট কন্ট্রোলিং অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এখন প্রথম যখন গ্রামীণ ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠা লাভ করে, তখন এর ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সুপ্রিম কোর্ট বলেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ওয়াজ দ্য প্রিকার্সর of the establishment of Grameen Bank and he was the founding managing director of the Grameen Bank. But he was not the founder of Grameen Bank. And Supreme Court in an unanimous judgment এই রুলিংটা দিয়েছে, এই অবজারভেশন রেখেছে যে এটা কোনো সাবস্টেন্স নাই। ইট ইজ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ দি স্টেট অফ বাংলাদেশ, যা কিনা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং মাইক্রো ক্রেডিটের বিস্তারের ক্ষেত্রে এই অবদান তো বিশাল অবদান, এটা তো অস্বীকার করার উপায় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি অনেক বড়, গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কিন্তু অন্য আরেকটা ন্যাশনালাইজড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদমর্যাদার একজন ব্যক্তি। আমি দুটাকে এক করে দেখতে চাই। স্যার, আমি একটু আপনার আগের কথা ধরে যদি একটু জানতে চাই যে আপনি বলছেন যে স্যার আমরা একটু চাপের মধ্যে আছি, এটা আপনি অর্থনীতিবিদ হিসেবে ফিল করছেন, আমরা সাংবাদিক হিসেবে ফিল করছি। এই চাপটা নেয়া কি আমাদের জন্য অনেক জরুরি ছিল? এখন এই জিনিসটা জরুরি কেন হয়েছে সেটা আমি আপনাকে বলি। বাংলাদেশ সরকার, এই সরকারের কথা বলছি না, আরো অনেক অন্য জায়গায় অনেক ধরনের নিয়ম অনিয়ম হচ্ছে, কিন্তু হঠাৎ করে কিন্তু বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের ব্যাপারে উৎসাহ দেখায়নি বা হস্তক্ষেপ করেনি। একজন নরওয়েজিয়ান সাংবাদিক নরওয়ে টেলিভিশনে একটা প্রোগ্রাম করেছিলেন, সেটা রেস ধরে পরবর্তীতে নরওয়ে পার্লামেন্টে, ক্যাবিনেটে, নরওয়ে মিনিস্টার এবং লোকাল দূতাবাসে এই নিয়ে অনেক কথাবার্তা, অনেক আলোচনা হয়েছে, আপনি জানেন, একটা ফান্ডের ট্রান্সফারের নিয়ে। তো অত্যন্ত সঙ্গত কারণেই
বাংলাদেশ গভর্নমেন্টকে এখানে নাক গলাতে হয়েছে, যেহেতু এটা রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এবং এটা করতে গিয়ে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদেরকে পিছনের দিকে তাকাতে হবে। আগে মহাজনরা যে ব্যবসাটা করতো আমাদের গ্রামাঞ্চলে গরিব চাষিদের মধ্যে, যে লগ্নির ব্যবসাটা করতো, স্যার ওইটা আরেকটা তর্ক, ওইটা নিয়ে নিশ্চয়ই আপনার কাছে শুনবো স্যার। আপনি বলছিলেন যে নরওয়েজিয়ান টেলিভিশনে দেখা হয়েছে, নরওয়েজিয়ান ইয়েতে আলোচনা হয়েছে এবং বিশ্ব অন্যান্য মিডিয়াতে ব্যাপারগুলি উঠে আসছে, সেই জন্য আমাদের ভাবমূর্তি রক্ষার্থে আমাদের এটা করা দরকার ছিল। কিন্তু স্যার ডক্টর ইউনূসকে পদ থেকে সরায় দেওয়ার ব্যাপারে তো বিশ্ব মিডিয়াতে এর চেয়ে বেশি আলোচনা হইতেছে। এখন এই জিনিস ওয়াল স্ট্রিট জার্নালে দিনের পর দিন লেখা হচ্ছে। এখন সেইটাকে তো এইখানেই হচ্ছে বিভ্রান্তিটা। সেটা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তো গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরানো হয়নি। হি ওয়াজ অনলি ইনফর্মড যে ওনার রিটায়ারমেন্টের এজ অনেক আগে শেষ হয়ে স্যার গেছে। আমার সরল প্রশ্ন ছিল এটা কতটা জরুরি ছিল? এটা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকে থাকার ফলে তো গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষতি করতেছিলেন না উনি। যদি মানে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো মানে এই কূটনীতি অস্বীকার করার তো আমাদের কোনো উপায় নাই যে এটার প্রয়োজনীয়তা। আপনি এখন নিজেই না, বলছিলেন স্যার এটা চাপ আছে। এইটা প্রয়োজন ছিল এই জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য স্যার। না, রুল অফ ল আমাদেরকে প্রতিষ্ঠা স্যার করতে হবে। আইন প্রতিষ্ঠা করার জন্য কি স্যার আমরা সব জায়গায় কি এভাবে আইন প্রতিষ্ঠা করি? স্যার এই প্রসঙ্গে আপনার না, কাছে আর- যে সব জায়গায় আমরা করি না, কিন্তু এখানে একজন ম্যানেজিং ডিরেক্টরের অবসর সময় চলে আসছে অনেক আগে, এখন এক নতুন ম্যানেজিং ডিরেক্টর দরকার। আজকে যেটা দরকার আমাদের সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যত দ্রুত একজন যোগ্য, একজন ডাইনামিক এবং যিনি কার্যকর ভূমিকা রাখতে পারবে এরকম একজন যোগ্য ব্যক্তিকে যত তাড়াতাড়ি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দান করেন, তত হ্যাঁ, সেটা হলো জরুরি বিষয়। জি বলি যে আপনি যে নরওয়ের যে প্রোগ্রামটার কথা বললেন যে একটা ইনভেস্টিগেটিভ একটা তারা একটা ইয়ে করেছিল, তো সেটাতে তো সেখানে কিন্তু ওখানে পার্লামেন্টও আলোচনা হয়েছে এবং তারপর কিন্তু এটার একটা নিরসন হয়ে গিয়েছিল, তাই না? তো সেই নিরসনটাই কিন্তু তাকে যে একটা দোষী সাব্যস্ত করেছে সেটা কিন্তু না স্যার। সুতরাং ওইটাকে স্যার যদি রেফারেন্স আপনি আনেন তাহলে তো স্যার সেটা প্রফেসর মুস্তাফিজুর রহমানের বক্তব্য বলতে চাই যে এটা ঠিক দীর্ঘ আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, অনেক চিঠি চালাচালি, সব শেষে পরিশেষে গ্রামীণ কল্যাণ থেকে ফান্ড গ্রামীণ ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এখানে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে এই যে শেষ পর্যন্ত যে ওই যাদের ফান্ড সেখানে যে ফেরত আনতে হয়েছে, এতেই প্রমাণিত হয় যে কাজটা রেগুলার কাজ ছিল না, এবং এতে আমাদের ভাবমূর্তি যে কিছুটা ক্ষুণ্ণ হয় নাই তা কিন্তু বলা যাবে না। না ভাবমূর্তি হয়তো ক্ষুণ্ণ হয়েছে। অধ্যাপক মুস্তাফিজ স্যার, এখানে যে আবার দুটো মন্তব্য আছে ব্যাপারে, যেটা আমি শুরুতেই মন্তব্য করেছিলাম এবং এক পর্যায়ে আমার যতদূর মনে পড়ে অর্থমন্ত্রী মহোদয় মোটামুটি একই লাইনে কথা বলেছিলেন। প্রথমত হচ্ছে যে এই যে ডকুমেন্টারিটা, সেখানে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে এই ফান্ড ট্রান্সফার সংক্রান্ত যে ঘটনা তার থেকে নিজে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন এরকম অভিযোগ কিন্তু ওই ডকুমেন্টারিতে স্যার ব্যক্তিগত উপকার বলতে আপনি কি বোঝেন? যে যে ধরেন স্যার উনি গ্রামীণ ব্যাংকের ফাউন্ডিং মেম্বার, গ্রামীণ ব্যাংক যদি অন্যায়ভাবে আমি আসছি সেটা যে ব্যক্তিগতভাবে উপকৃত হন না এই অর্থে যে কোনো টাকা আত্মসাৎ করেছেন বা এই ধরনের কোনো অভিযোগ আসে না। স্যার ব্যক্তিগত উপকার কিন্তু তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই গ্রামীণ ব্যাংক থেকে ওই গ্রামীণ কল্যাণে যে ফান্ডটা ট্রান্সফার করা হয়েছিল সেটা নিয়ে একটা ইরেগুলারিটির প্রশ্ন ছিল। তো সেটা নিয়ে তো অনেক চিঠি চালাচালি হয়েছে এবং অবশেষে তো নরওয়েজিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে সেটা ফান্ডটা আবার মূল জায়গায় ফিরে আসার পরে সেটা ফান্ডটা তো মূল জায়গায় আসতে পারে। এটা বেসিক্যালি যে গ্রামীণ ব্যাংক, স্যার আমি একটা সরল প্রশ্ন করতে চাই, ফান্ডটা আবার মূল জায়গায় ফিরে আসার পরে সেটা ফান্ডটা তো মূল জায়গায় আসতে পারে। এটা বেসিক্যালি যে গ্রামীণ ব্যাংক, স্যার আমি একটা সরল প্রশ্ন করতে চাই, গ্রামীণ ব্যাংক এটা লেন্ড করেছে তার একটা সিস্টার আমি একটা সরল প্রশ্ন করতে চাই। স্যার গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে যে ফান্ড ট্রান্সফারটা করা হয়েছে, যেটাকে পরে ইরেগুলারিটি বলছে এবং যেটা পরে রেজিস্টার করা হয়েছে, আপনি স্যার এটা কখনো করতেন কিনা? না সেটা তো এখন পরিস্থিতির উপর, এখন আমি তো ওই পরিস্থিতির সামনাসামনি না হলে তো বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমার ওই আইনের মধ্যে না, এটা তো আপনার এটা তো স্যার ইন্টিগ্রিটি প্রশ্ন। না এটা তো আমি তো এখানে ইন্টিগ্রিটির প্রশ্ন দেখছি না, আমি এখানে টেকনিক্যালিটির প্রশ্ন দেখছি। সেই টেকনিক্যালিটি হচ্ছে স্যার যে ওই যে নরওয়েজিয়া থেকে যে ফান্ডটা এসেছিল সেটার ব্যবহার সম্পর্কে কোনো রিটেন ডিটেইল কন্ডিশন ছিল কিনা, সেটা যদি থেকে থাকে তাহলে সেটার কোনো ভায়োলেশন হয়েছে কিনা। আদারওয়াইজ গ্রামীণ ব্যাংক একটা সোর্স থেকে ফান্ড পেয়েছে, তার ডক্টর ইউনূসকে যখন নরওয়েজিয়ান ফান্ডের জিজ্ঞেস করেছেন, ডক্টর ইউনূস কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে এটা
ঠিক হয় নাই, আমি আবার তোমরা না, যেরকম বলছো এখানে- সেরকম করি। না এরকম হচ্ছে না। এখানে যে এখানে তার ইয়ে থেকে ব্যাংক থেকে একটা সিস্টার অর্গানাইজেশনকে লোন দেওয়া হয়েছে এবং দি লোন হ্যাজ বিন রিপেড। তো কাজে এখন যদি সেই টেকনিক্যালি যদি তার যে শর্ত যে ছিল এই ফান্ডটা দেওয়ার ব্যাপারে, সেখানে যদি এরকম কিছু ছিল যদি না থেকে থাকে, তাহলে তো এটা ইরেগুলারিটি না। তো কি জানি স্যার, তো- আমার যাই কাছে হোক, আমি সরলভাবে বুঝি স্যার, না, আপনি যদি সেখানে আমাকে যে- ধান কেনার জন্য টাকা দেন, গরিব মানুষকে ধান খাওয়ানোর জন্য, আমি যদি ধান কিনবো সেটা বলে থাকি, আমার ধানই কিনা হ্যাঁ, দেওয়া উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে সেটাই আমি বলেছি কিনা, হ্যাঁ। সেটাই তো আমি জিজ্ঞেস করছি। না, এখন আপনি যদি গরিব মানুষের জন্য ধান না কিনে আপনি যদি গম কিনে পাট দেন। কিনেন, সে মনে করেন যে পাট কিনেন, কিন্তু সেই পাটটা আপনি গরিব মানুষের জন্য কিনলেন না, ধনির জন্য কিনলেন, তাহলে একটা কথা। কিন্তু তার আগে আর প্রশ্ন যদি হলো আপনি যে যদি ওই গরিব শর্তটা ছিল মানুষের কিনা, জন্য যদি আমি সেটা ধানই কিনেন, কিনলাম তাহলে তো কিন্তু শুধু। আপনি অন্যভাবে স্যার, জিনিসটা আপনি গরিব দেখবেন। মানুষের জন্য পাট কেনাটা কি সাপোর্ট করেন? আমি যদি টাকাটা দেই, আমি যদি গরিব মানুষের জন্য ধান কেনার জন্য টাকা দিয়ে থাকি, আমি কিন্তু এটা সাপোর্ট করব না, কারণ পাট কেনার ক্ষেত্রে রিস্ক থাকতে পারে, অন্য অনেক কিছু থাকতে পারে। আমি তাকে এই ম্যান্ডেট দেই নাই। কিন্তু ওই সেটা- জায়গাটাতেই প্রশ্নটা তো তো ওইখানে যে প্রশ্নটা ওই শুধুমাত্র জায়গাতে- ধান কেনাটাই শর্তের মধ্যে ছিল শর্তের মধ্যে কিনা? স্যার, ছিল এটা কিনা? ক্লিয়ার, পরে যখন নরওয়েজের চিঠিতে ওইটা ফেরত না। দিতে গেলে এটা ক্লিয়ার যে তার ম্যান্ডেট ছিল না। ক্লিয়ার না। তার স্যার, কারণ এটা কি আমি mandate- একজনকে ধার দিয়েছি, সেই ধারটা আমি ফেরত নিয়েছি, তো এর মধ্যে তো ক্লিয়ারিটির কিছু নেই। খালেদ সাহেব, এখানে কিন্তু যেটা যে এই নরওয়েজিয়ান টেলিভিশনের প্রোগ্রাম থেকে শুরু করে এই কল্যাণে ফান্ড ট্রান্সফার ঘটনাকে কেন্দ্র করে আমরা কিন্তু কখনো কোথাও এই কথা বলিনি বা বলবো না যে ব্যক্তিগতভাবে প্রফেসর মোহাম্মদ ইউনূস তহবিল তসরুপ করেছেন। বিষয় সেটা না, কিন্তু স্যার, আপনি কিন্তু এটা একটু শোনা আগে- হয়েছে। কিন্তু আপনি একটু আগে স্যার বলছিলেন এতে নাকি আমাদের একটু সম্মান হ্যাঁ, হয়েছে। এখন যেটা হয়েছে এটা গ্রামীণ ব্যাংক বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি বিধিবদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্বন্ধে নরওয়ের পার্লামেন্টে আলোচনা হয়েছে, ক্যাবিনেটে আলোচনা হয়েছে, মন্ত্রী আলোচনা করেছে, পত্রপত্রিকা আছে, এবং এটার রেশ ধরে কি হয়েছে পরবর্তীতে লোকাল নিউজ পেপারে। স্যার, আমাদের এখন এটা মানে বিরতি নিতেই হবে স্যার। বাংলাদেশের কার্যক্রম নিয়ে, বাংলাদেশের বাল্য বিবাহ নিয়ে, বাংলাদেশের র্যাবের হত্যা নিয়ে, বাংলাদেশের এরকম বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন পার্লামেন্ট অসংখ্যবার আলোচনা করেছে। আমরা সরকারকে খুবই ইনডিফারেন্ট দেখেছি। একটা ব্যাপারে সরকারকে এতটা সক্রিয় কেন হতে হলো, এটা নিয়ে একটু আবার আমরা শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশ। অধ্যাপক মুস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন বিরতির আগে। হ্যাঁ, না, আমার কথাটা যেটা ছিল সেটা হলো যে দেখুন, গ্রামীণ ব্যাংক এটা কেবলমাত্র যে একটা নোবেল প্রাইজ পেয়েছে সেরকম একটা প্রতিষ্ঠান শুধু না, বাংলাদেশের অর্থনীতিতে এটার যে অবদান এবং এটার দারিদ্র্য নিরসন এবং দারিদ্র্য দূরীকরণে এটার যে ভূমিকা, এটা তো আমরা সবাই জানি। সুতরাং আমার যেটা আর কি দৃষ্টিভঙ্গি হবে সেটা হলো যে আমাদের এমনভাবে আমাদের কাজগুলি করা উচিত যাতে করে এটার যে প্রাতিষ্ঠানিক যারা সদস্য আছেন, এই যে মহিলারা, এবং তাদের যে আগামীতে যে তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে একটা যে মনোভাব, সেটাকেও একটা সম্মান করার কিন্তু একটা ব্যাপার আছে, কারণ তারাই তো এটা সংখ্যাগরিষ্ঠ একটা অংশের মালিক। তো সেদিক থেকে আমরা জিনিসটাকে আমরা এমনভাবে আমাদের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত যাতে করে নাকি এই প্রতিষ্ঠানটা এবং এটার যে প্রতিষ্ঠাতা যে প্রফেসর ইউনূস এবং তার যে এটা সম্মান, আমার তো মনে হয় যে তাকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের তার যে বিশ্ব পরিচিতি সেটাকে ব্যবহার করে আমরা কিন্তু বাংলাদেশের অনেক ক্ষেত্রেই আমরা আসলে কাজে লাগাতে পারতাম। সেটা না হয়ে ব্যাপারটা এমন জায়গায় দুঃখজনক যে আসলো যে এখন আমাদের একটা মানে অন্যভাবে সারা পৃথিবীতে এটা প্রতিভাত হচ্ছে। স্যার, এটা আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু দুইটা জিনিস স্যার যদি আপনি একটু ক্লিয়ার করেন, যে এক হচ্ছে যে মানে আমরা যে যাদেরকে গ্রামীণ ব্যাংকের সদস্য বলতেছি তাদের মনোভাবটা আসলে জানতে পারছি কিভাবে, বা তাদের মতামত, তার মনোভাবটা কি, আর দুই হচ্ছে কোন রাষ্ট্রীয় বড় সমস্যাটার মধ্যে আমরা আসলে এখন না হয় একটা পরিস্থিতি ভিন্ন, যে আমরা আসলে ডক্টর ইউনূসকে পেয়েছি। আজকেও তো আমরা একটা বিরাট সংকটের মুখে, পদ্মা সেতু আমাদের টাকা দিবে কি দিবে না। ডক্টর ইউনূস তো এগিয়ে এসে বলছেন না যে না ঠিক আছে, আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, দেশকে বঞ্চিত না করা হোক।
না না দেখুন এটা- প্রথম এটা যেটা আমি একটু একটু বলি স্যার জি, প্রথম জি, যেটা জি। সেটা হলো যে সেখানে তো 12 জন সদস্যের মধ্যে কিন্তু 9 জন তারা কিন্তু নির্বাচিত সদস্য এই মহিলা যারা নাকি সেই বোর্ডে আছেন। সুতরাং তাদের একটা তো আমরা দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি আমরা তো জানি এবং তারা কিন্তু তার পক্ষে সবসময় বলে যাচ্ছেন। এটা স্যার এটা তো আর দ্বিতীয় যেটা সেটা হলো যে আমরাই তো একটা একটা তাকে একটা কোণার মধ্যে ঠেলে দিয়েছি। এখন আমরা আবার তারপর যদি বলি যে তিনি কেন বাংলাদেশের জন্য আবার আসছেন না, আমরা কি সেই জায়গাটাকে রেখেছি? সেই সেই যে তার সেই অ্যাডভান্টেজটা নেওয়ার মতো জায়গাটাতে তো আমরা তো রাখিনি। সুতরাং সেটা তো প্রত্যাশা করা উচিত না। পদ্মা সেতুর যে প্রশ্ন, সেখানে প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূসের জন্য পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক করছে না, এই ধরনের মন্তব্যের তো কোনো ভিত্তি নাই। স্যার আমি কিন্তু উল্টোটা বলছিলাম যে আজকে পদ্মা সেতুটা যখন হচ্ছে না তখন ডক্টর ইউনূস মানে তার অফিসটাকে ব্যবহার করে তার পরিচিতিটাকে ব্যবহার করে একটু পার্শ্ব করতে হবে। সেটা পার্শ্ব করতে গেলে তো, কেননা পদ্মা সেতুর যে ব্যাপারটা এটা হচ্ছে সরকার এবং বিশ্বব্যাংক। জি কাজে আমি যদি থার্ড পার্টি কাউকে যদি এর মধ্যে আনতে চাই তাহলে তো সরকারকে তাকে ব্যবহার করতে লাগবে। কারণ সরকার যদি তাকে না বলে যে ইউ হেল্প আস, যে এই ব্যাপারে বিশ্বব্যাংকের সাথে আপনি একটু আলোচনায় নিবৃত্ত হন, যেহেতু আপনার সাথে জানাশোনা আছে, তাহলে উনি কিভাবে করবে? তাহলে তো ইট উইল বি সিন অ্যাজ অ্যান ইন্টারফিয়ারেন্স বাই দ্য গভর্নমেন্ট। আমি সরকারে থাকলে পজিটিভ ইন্টারফারেন্স তো সবসময় আমি যেটা বলবো সেটা হলো যে একদিকে আমরা বলবো যে প্রফেসর ইউনূস আইন ভঙ্গ করেছেন এবং সেজন্য তাকে আমরা শাস্তি দেব, আবার অন্যদিকে বিশ্বব্যাংক আমাদেরকে বিভিন্ন ধরনের আইন ভঙ্গ করার জন্য দোষারোপ করছে এবং সেটার জন্য উনি তখন ওইটার পক্ষ হয়ে আবার যাবেন। এটা তো একটা আমার মনে হয় যে এটা না, এটা একটা বিপরীতমুখী কথা হয়ে যায়। তাহলে না, এটা মানে অসামঞ্জস্যমূলক হয়ে যায়। এটা এখানে আমার ধারণাটা এরকম, সেটা হচ্ছে যে আসলে পুরো জিনিসটার মধ্যেই কিন্তু একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি বিভ্রান্তি চলছে। যেমন আমরা সবাই কিন্তু চাই যে গ্রামীণ ব্যাংক নামক জাতীয় প্রতিষ্ঠান এর অবদান স্বীকৃত, এটা আরও গতিশীল হোক, আরও কার্যকর হোক, কিন্তু এর কার্যক্রম আইন মাফিক নিয়ম মাফিক পরিচালিত হোক। এখন এখানে ম্যানেজিং ডিরেক্টরের নিয়োগ নিয়ে নিয়মে যা আছে সেভাবেই চলবে, কিন্তু যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানানো হলো যে আপনার অবসর গ্রহণের সময়সীমা তো অনেক আগেই পার হয়ে গেছে, উনি তো এটাকে ভুল বুঝলেন, মনে করলেন ওনাকে সরিয়ে দেওয়া হলো, উনি কিন্তু আদালতের দ্বারস্থ হলেন। ফলে কি হলো, সরকারের সাথে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কিন্তু এখানে সংঘাত তৈরি হয়ে গেল। স্যার আমি একটু বিনয়ের সঙ্গে জানতে চাই যে স্যার আপনি নিজেই বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বড় মাপের মানুষ, তাকে কি অবসর গ্রহণের একটা বয়সের সীমা দিয়ে মাপাটা খুব জরুরি ছিল? না, এটা জরুরি উনি না। থাকতে চাচ্ছেন না। আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় ইউনূস অনেক বড়, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর কিন্তু ছোট একটা চাকরি এবং একজন এখানে কিন্তু আরেকটা বিষয় ছিল যে আমার মনে হয় যে আমার যতদূর মনে পড়ে যে গ্রামীণ ব্যাংক বোর্ডের বোধহয় একটা রেজলিউশন ছিল যে এই যে এজ লিমিটটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। স্যার এখানে আমি আপনাকে বলি, আমি শেষ করে নিই যে গ্রামীণ ব্যাংকের বোর্ডের অথরিটি ছিল কিনা সেই ধরনের রেজলিউশন নেওয়ার, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু যদি ইউনূস সাহেব যদি ইয়েতে থাকেন, কোর্টে গিয়ে থাকেন, সেটা সম্ভবত তিনি ওই যে গ্রামীণ ব্যাংকের রেজলিউশনের ভিত্তিতে গেছেন। তারপরে যখন কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যেটা ঠিক আছে, তারপরে তুমি চলে গেছেন। এখানে আমি যে জিনিসটা পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের 52তম সভায় তারা প্রস্তাব পাশ করালো যে গ্রামীণ ব্যাংক যেহেতু একটি বেসরকারি সংস্থা ইত্যাদি ইত্যাদি, এইভাবে করে তারা যতদিন খুশি প্রফেসর মোহাম্মদ ইউনূস থাকতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্টের রুলিং হচ্ছে যে না, এটা একটা স্ট্যাটিউটরি ব্যাংক, গ্রামীণ ব্যাংকের এমডি ইজ এ পাবলিক সার্ভেন্ট এবং এর এমডি হচ্ছে লাইক এনি আদার ন্যাশনালাইজড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এমনকি চিফ জাস্টিস বা হাইকোর্টের জাজ বা অ্যাপিলেট ডিভিশন জাজদেরও তো অবসর সীমা আছে। এখন এইটা জানানোর মধ্যে আমি দোষের কিছু দেখি না, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও তো নেওয়া হয়নি, কিন্তু তারপরেও তিনি সর্বোচ্চ আদালতে গেলেন। এবং আমরা যদি এই যে আমার কাছে আছে, যদি আমরা আদালতে যাওয়ার তো যে কোনো নাগরিকের কিন্তু আদালত কিন্তু বলেছে যে ওনার এগ্রিভড হওয়ার রুলই তো ইস্যু করে নাই প্রফেসর মুস্তাফিজুর রহমান। নো রুল ওয়াজ ইস্যুড বাই দ্য হাইকোর্ট ডিভিশন বিকজ দেয়ার ওয়াজ নো গ্রাউন্ড অন দ্য পার্ট। কিন্তু তারপরে একজন নাগরিক কিন্তু স্যার যেতে পারেন, আপনি জানেন সেটা যেতে পারে, যে জন্য হাইকোর্ট ওনার ব্যাপারে কিছু বিরূপ মন্তব্য করেছিল, যেমন স্কোয়াটার তার ইত্যাদি এই ধরনের শব্দ, যেটা অ্যাপিলেট ডিভিশন ইরেজ করে দিয়েছে, বলেছে একজন সম্মানিত ব্যক্তি যে কোনো মানুষ কোর্টে আসতে পারে। কিন্তু হাইকোর্ট অত্যন্ত
অ্যাপিলেট ডিভিশন খুব স্যার, পরিষ্কারভাবে বলে স্যার দিয়েছেন। আপনি আইন কানুনের ইয়েতে স্যার আপনি আমাকে একটা সরল প্রশ্নের যদি জবাব দিতেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বাংলাদেশের জন্য তার প্রতিষ্ঠান তার আইডিয়া দিয়ে গ্রামীণ ব্যাংকে সারা বিশ্বে জনপ্রিয় করেছেন, আপনি নোবেল শান্তি পুরস্কার এগুলো আমি কিছু বললাম না, উনি তার মানে আইডিয়া দিয়ে প্রতিষ্ঠিত সংস্থাটায় থাকতে চাচ্ছেন, তাকে ওই পদ থেকে সরায় দেওয়ার জন্য সরকারকে রাষ্ট্রকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। এখন এখানে আমি বলি, আমি যেভাবে দেখি ওনাকে তো সরিয়ে দেওয়া হয়নি, বরং মানে- ওনাকে বলা হয়েছিল যে আমরা মুহিত সাহেবের বক্তব্য থেকে জানি, বলছিলেন যে আপনি ইমারিটাস হিসাবে থাকেন বা একটা কিছু বলেছিলেন, কিন্তু উনি তো এমডি হিসাবে থাকতে পারেন না, কারণ না, এটা তো আমি একটা চাকরি। এটাই বলে, যদি আইনের প্রশ্নই আনি তাহলে কোন আইনে এরকম এমেরিটাস মেম্বার হওয়ার প্রভিশন আছে? সেটা তৈরি করা যায় স্যার। সেটা যদি তৈরি করা যায় তাহলে তো ওই হ্যাঁ, MD র বয়সটা তো এমডি তৈরি করা বয়সের, যায়। কিন্তু সেটা বোর্ড পারবে না, আবার লেজিসলেচারের কাছে যেতে হবে। লেজিসলেচার আসতে লাগবে, সেটা আমি স্বীকার করতে রাজি আছি। বোর্ড বোর্ড পারবে না, সেটা আমি স্বীকার করতে রাজি বোর্ড আছি। পারবে না, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র পার্লামেন্ট তো পারবে। তো বাংলাদেশ রাষ্ট্র যদি করতো তাহলে ইচ্ছা স্যার কি করলে তো অসুবিধা? সেটা করতে পারতো। তারপরে স্যার না, এই যে- বাংলাদেশ রাষ্ট্র যে আইনটা বানাবে হ্যাঁ। খালেদ, এটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু তারপর এটা একটা স্যার, স্ট্যাটুটরি স্যার, ব্যাংক, এখন দেখেন একটা সার্চ কমিটি হবে, এই সার্চ কমিটির চেয়ারম্যান পদে উনি থাকতে পারবেন না, এটা এত কঠিন হয়ে গেল ব্যাপারটা। আমি একটা জিনিস বলি যে আলটিমেট কন্ট্রোলিং অথরিটি হচ্ছে বাংলাদেশ সরকার। এখন প্রফেসর মোহাম্মদ ইউনূসই বা কেন এটার মধ্যে থাকতে কিন্তু চাইবে? না, উনি চাইলে সরকারও তো এটা গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, তারা যদি একটা ভিউ নেয় যে আমরা আমাদের একটা সার্চ কমিটি করব, মানে এই ভিউটা কিন্তু তারা নিতে পারে। কতটা যৌক্তিক, কতটা ন্যায়সঙ্গত, সেটা কিন্তু একটা ভিন্ন প্রশ্ন। না, কিন্তু সব সরকারি সরকার চাপে। সরকার তো আবার এটা বলছে না যে এটা আমরা নিয়ন্ত্রণ করতে চাই, এটা তো বরং সরকার সবসময় অস্বীকার করে আসছে যে না না না, আমরা গ্রামীণ ব্যাংকে নিয়ন্ত্রণ করতে চাই না। এটা কিন্তু আরেকটা বিষয় আর কি, যে যদি ওইটাই পজিশন হয় যে এটা সরকারি প্রতিষ্ঠান, সরকার হচ্ছে ফাইনাল আরবিটার, সরকার হচ্ছে এটার আলটিমেট রেগুলেটর, তাহলে সরকার সেটা ওপেনলি বলুক। কিন্তু কিন্তু এটা সেটা স্যার, কিন্তু স্যার আপনি সেখানে তাহলে- আবার এটা আপনি- যদি আপনি না কি- বলে, যেমন গ্রামীণ ব্যাংকের স্ট্যাটাস আর বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটাস আইনগত দিক থেকে একই স্যার, একই স্যার। এখন সরকার সেখানে এটা তো স্যার, আবার- কিন্তু স্যার আপনি সেখানে তাহলে- আবার এটা আপনি- যদি আপনি না কি- বলে, যেমন গ্রামীণ ব্যাংকের স্ট্যাটাস আর বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটাস আইনগত দিক থেকে একই স্যার, একই স্যার। এখন সরকার যদি এটা না বুঝে, এটা এই সরকারের কথা বলছি না, কোন সরকার যদি মনে করে, স্যার সরকারের কথা বাদ দেই, যে বিজ্ঞ পরিচালনা পর্ষদের যে সভাতে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর রেহমান সোবান প্রিজাইড করেছেন, সরকার মনোনীত সত্য একজন সিভিল সার্ভেন্ট রেজিনা আক্তার বলতেছে, তারা সরকার মনোনীত সদস্য সরকারি প্রতিষ্ঠানে বসে বলতেছে এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমি তো তাদের প্রসিডিংস পড়ে অবাক, বলে কি? সুতরাং এখন আমার ছেলেকে যদি আমিই না চিনি, তাহলে এখন স্যার কাকে দোষারোপ? এই ব্যাপারে প্রফেসর মুস্তাফিজুর রহমানের বক্তব্য শুনবো, আবারও একটি বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার একটা অন্য কথা শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই, মানে এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। বিরতির আগে যে আলোচনা হচ্ছিল তার আগে একটি প্রশ্ন করে রাখি যে একসময় তলাবিহীন ঝুরি ছিল বাংলাদেশ, কিন্তু আমরা এখন আর নিশ্চয়ই সেই অবস্থায় নেই। চলতি জাতীয় বাজেটে বৈদেশিক অর্থায়ন মাত্র 9.7%। এই অবস্থায় এখনো মানে বিশ্ব ব্যাংক, এডিবির ব্যবস্থাপত্র অনুযায়ী বাংলাদেশ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক বা জরুরি? না, দেখুন, আপনি ঠিকই বলেছেন যে আমরা যদি বাংলাদেশের এই স্বাধীনতার পরবর্তীতে যে আমাদের অর্থনৈতিক যে অগ্রগতি হয়েছে সেটাকে যদি বিবেচনা নেই, তাহলে অবশ্যই আমাদের যে বৈদেশিক সাহায্যের উপরে আমাদের যে নির্ভরতা, এক সময় যেটা নাকি আমাদের জিডিপির প্রায় 8-9% মতো ছিল, এখন এটা 2% নেমে এসেছে। সুতরাং সেদিক থেকে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক স্বাধীন। প্রশ্নটা আসে হলো যে অবশ্যই আমাদের যে উন্নয়ন বাজেট যেটা আছে, সেই উন্নয়ন বাজেটের একটা বড় অংশ, শতকরা 40% মতো কিন্তু বৈদেশিক সাহায্য থেকে আসে। এখন বিভিন্ন শর্ত, যারা নাকি আমাদেরকে সাহায্য দেন তারা বিভিন্ন ধরনের শর্ত দিয়ে থাকেন। নানান ধরনের শর্ত আছে, কিছু কিছু শর্ত আছে যেগুলো আমাদের নিজেদেরই নিজস্ব প্রয়োজনেই আমাদের এইসব সংস্কারগুলি করা উচিত, আমরা অনেক সময় করি না, তখন সেগুলো আসে। আবার অনেক সময় দেখা যায় যে দুর্নীতি এবং ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, সুশাসনের প্রশ্ন থাকে, তখন সেগুলোকে দেয়। আবার অনেক সময় অনেক ধরনের শর্ত থাকে যেগুলো হয়তো আমরা চাই না,
হয়তো আমাদের যেমন লিবারালাইজ করতে হবে, আমাদের উদারীকরণ করতে হবে, সেখানে কি স্পিডে আমরা করব, এগুলোর উপরে আমাদের যে একটা আমাদের নিজস্ব যে মতামত প্রদানের যে ক্ষমতা, সেগুলো সংকুচিত করে। সো নানান ধরনের কারণ আছে। এখন সেদিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমার মনে হয় যে একটা বড় যেটা আমরা দেখি, যেমন আপনি পদ্মা সেতুর কথা যেটা বললেন, পদ্মা সেতুর ক্ষেত্রে দেখুন, যখন নাকি প্রথম পদ্মা সেতুর জন্য অর্থায়নের কথা আসে এবং বিশ্বব্যাংক এখানে সবচেয়ে বড় একজন অংশগ্রহণকারী হিসেবে আসে, তখন কিন্তু আমরা সবাই জানি যে বিশ্বব্যাংকেরও এটা কিন্তু সিঙ্গেল লার্জেস্ট একটা প্রজেক্ট, এবং তারাও কিন্তু খুবই আগ্রহী ছিল এবং আমরাও আগ্রহী ছিলাম। এবং আমার মনে আছে বিশ্বব্যাংকে যখন ভাইস প্রেসিডেন্ট আসেন, তখন কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এবং অন্যান্য আমরাও ছিলাম, সবার মধ্যেই কিন্তু একটা অন্য ধরনের একটা আমাদের একটা আবেগ ছিল যে আমাদের দেশে একটা বড় একটা ব্রিজ হতে যাচ্ছে এবং এটা আমাদের অর্থনীতির জন্য, আমাদের উত্তর দক্ষিণ এই যে ভাগ, এটা বিভাজন কমানোর জন্য এটা বড় একটা ভূমিকা রাখবে। এবং সেখানে কিন্তু আপনি দেখবেন যে এখন যে সমস্যাটা হচ্ছে যে সুশাসনের প্রশ্ন, এবং এরকম মনে হতে পারে যে এটা কি কেবলমাত্র সুশাসনের জন্য নাকি অন্যান্য আরো বিভিন্ন কারণ আছে, কিন্তু আমার কিন্তু মনে হয় যে তখন কিন্তু প্রথম এই বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলির কিন্তু অনেক বিবর্তন হচ্ছে। এবং আপনি দেখবেন যে উলফেনসন থেকে তারপরে জরিক আসলো, এখানে কিন্তু সুশাসনের উপরে যে চাপটা আর কি, এবং বিভিন্ন তারা যে প্রজেক্টগুলো করছে, তাদের যারা মেম্বার আছে তারাও কিন্তু বিভিন্ন দাবি বিশ্বব্যাংকের উপরেও কিন্তু নিচ্ছে যে এই যে টাকাটা যাচ্ছে আমাদের মেম্বার কান্ট্রির টাকা, এইটা কি ঠিক মতো খরচ হচ্ছে কিনা, সেদিক থেকে কিন্তু একটা চাপ কিন্তু আছে। এবং সেইটা আমাদের নিজেদের জন্য তো এটা আমরা নিজেরাও তো এটা করা দরকার যে এত বড় একটা প্রজেক্টে কোনো দুর্নীতি যাতে না হয়, সুশাসন যাতে বজায় থাকে ইত্যাদি। এখন যেহেতু সেই প্রশ্নগুলি যখন এসেছে, তখন কিন্তু এটাকে কেবলমাত্র যে বিশ্বব্যাংকের কারণে এটা এসেছে বা তারা বাংলাদেশকে দুর্বল দেশ মনে করে আমাদেরকে চাপ দিচ্ছে, সেই হিসাবে না দেখে আমার তো মনে হয় যে সুশাসন যাতে থাকে, আমরা এই টাকাটা at the end of the day, যদিও এটা 0.75% ইন্টারেস্ট রেট, কিন্তু টাকাটা তো ওই ইন্টারেস্ট রেটে হলেও আমাদেরকে তো শোধ তো দিতে হবে। শুধু এই দেশে ট্যাক্স যারা দিচ্ছেন তাদের টাকা দিয়েই কিন্তু শোধ দিতে হবে। শুধু সেই জায়গাটাতে যাতে দুর্নীতি ইত্যাদি যাতে না হয়, এটা বিশ্বব্যাংকের যে চাপ থাকতে পারে, কিন্তু আমাদের নিজস্ব তো একটা চাহিদা থাকতে পারে। সেই দিক থেকে আমি জিনিসটাকে দেখি। এবং এখন যেহেতু এই প্রশ্নগুলি এসেছে এবং আমাদের সরকারও আমরা দেখছি তো বিভিন্নভাবেই কিন্তু এগুলোতে প্রথম দিকে ছাড় না দিলেও ক্রমান্বয়ে কিন্তু ছাড় দিয়ে যাচ্ছেন, তাহলে স্বীকার করতে হবে যে সেই ব্যাপারটা নিয়ে তারা নিজেরাও চিন্তিত। এবং সেইটা যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রজেক্টটাও তো আমরা এখন অন্তত পক্ষে বিশ্বব্যাংকের যে অংশগ্রহণ, সেটাও তো একটা অনিশ্চয়তার মধ্যে এসে পড়েছে। সুতরাং আমি বলবো যে আমরা যদি আগের যে প্রসঙ্গ আমরা আনলাম এবং এখনকার প্রসঙ্গের সাথে যদি মিলিয়ে, আপনি হয়তো ওই রকমের একটা ইঙ্গিত হয়তো দিয়ে থাকতে পারেন যে ওইটার জন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কিন্তু আমার মনে হয় যে বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো যে আমরা এটার মধ্যে যেরকম ভাবে আমাদের যে সুশাসন, আমাদের দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা যে এটার বাস্তবায়ন করা, সেই জায়গাটা আমরা সুনিশ্চিত করতে না পারার ফলেই এখন এই অবস্থাটা হয়েছে। স্যার, আপনি অনেক চমৎকার বলেছেন। আরেকটু যদি বলতেন, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে বিশ্ব ব্যাংক এবং দুর্নীতি এবং পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠেছে, তখন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে বিশ্ব ব্যাংক যে চাইনিজ কোম্পানিকে, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যে চাইনিজ কোম্পানিকে কাজটি পাইয়ে দেওয়ার কথা বলেছিল প্রাথমিকভাবে, সেই চাইনিজ কোম্পানি একটি ফোরজারি করেছিল। যে ফোরজারিটা হচ্ছে এরকম যে সান ফ্রান্সিসকোর একটি ব্রিজ বা ক্যালিফোর্নিয়া, আমি এই মুহূর্তে ভুলে গেলাম, সেই ব্রিজটি আসলে তারা চীনা একটি কোম্পানির বানানো বলে তারা এটা দেখিয়েছিল। এবং সেটি প্রফেসর জামিলুর রেজা চৌধুরী যেহেতু এই বিষয়ে পড়াশোনা করেছেন, তিনি এটি ডিটেক্ট করেন এবং তিনি তাদেরকে বাদ দিতে বলেন। আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে সেই কারণেই হয়তো বিশ্বব্যাংক এরকম করেছে। তো মানে এই ব্যাপারটিও কি একটু দেখা দরকার যে বিশ্বব্যাংক কিন্তু এত সৎ প্রতিষ্ঠান কিন্তু না, আসলে আমরা কি এই ব্যাপারটিও কি মনে রাখছি না? দেখুন, একটা প্রতিষ্ঠান, আমি একটু ক্লারিফিকেশন দিই। এটা এই ধরনের একটা ব্যাপার নিশ্চয়ই এসেছিল যে চাইনিজ যে প্রতিষ্ঠানটি, জি, তাদের বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ ছিল। আচ্ছা, এখানে পরবর্তীতে যে ক্লারিফিকেশন এসছে, সেটা সম্ভবত দুদকের কাছ থেকে বা যেখান থেকে হোক, এটা ক্লারিফিকেশন যেটা এসছে যে প্রথমে যখন কাগজপত্র পাঠানো হয় বিশ্বব্যাংকের কাছে, তখন দেয়ার ওয়াজ নট এনাফ এক্সপ্লানেশন যে ওদেরকে প্রি কোয়ালিফিকেশনকে থেকে কেন বাদ দেওয়া হয়েছে। সেই পর্যায়ে বিশ্বব্যাংক সরকারকে বলেছে যে এই প্রি কোয়ালিফিকেশনের মধ্যে তাদেরকে বিবেচনা করা উচিত। কিন্তু পরবর্তীতে
এই ব্যাখ্যা যেটা আপনি এখন যেটা দিয়েছেন, এই ব্যাখ্যাটা দেওয়ার পরে বিশ্বব্যাংক এই ব্যাপারে আর তারপরে ফার্দার কোনো কিন্তু প্রেস এটা করে নিয়ে আর অগ্রসর হয়নি। এই ব্যাপারে কোনো এবং অনেক সুতরাং- সময় এটা কিন্তু হয় যে একটা টেন্ডারে যখন নাকি কেউ বাদ পড়লো, তারা কিন্তু অনেক সময় কমপ্লেন করে যে আমাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তখন কিন্তু এটা কেন বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু কেউ চাইতেই পারে, কিন্তু যখন নাকি ওই এক্সপ্লানেশন আসছে স্যার যেটা বললেন, তারপরে কিন্তু এটা নিয়ে কিন্তু আর এটা যে না করতে হবে বা ওইটা না হলে আমরা দেব না, এরকম প্রশ্ন কিন্তু আচ্ছা, আসে না। ঘটনাগুলি পরপর ঘটেছে তো একটু মানে এটা কাকতাল না ভেবে বা একটু যেন মনে হয় একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, এবং আমাদের অর্থমন্ত্রী এরকম একটা ইঙ্গিতই দিয়েছেন। প্রফেসর মনোয়ার কি কিছু বলবেন এই বিষয়ে আপনার? আচ্ছা, আমরা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলামের কাছে আসি যে এই প্রসঙ্গ যেটি ডক্টর মুস্তাফিজুর রহমান বলছিলেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি ঘটলেও আসলে নানা কারণে আমরা আসলে এই সংস্থাগুলির উপর বা বিদেশি ইয়ের উপর মানে নির্ভর করি, কিন্তু মানে একক পরাশক্তি যুক্তরাষ্ট্র, বিশেষ করে এই হিলারি ক্লিনটন দেশ থেকে চলে যাওয়ার বা বাংলাদেশ সফর করে যাওয়ার পরে উনি যে ভাষায় কথা বলছেন বা যেভাবে চিঠি লিখছেন, সেটি মানে একটু বাড়াবাড়ি মনে হয় না? না, দেখুন, প্রথমত হচ্ছে যে এই বৈদেশিক সাহায্যের ব্যাপারটা যেটা ডক্টর মুস্তাফিজ একটা বিস্তারিত আলোচনা করেছেন, সেখানে উনি যথার্থই বলেছেন যে যে ধরনের শর্ত আসে তার অনেকগুলোই আমাদের নিজস্ব তাগিদে করার প্রয়োজন। হয়তো আমরা করি না, যে কারণেই হোক, হয় আমাদের মানে উদাসীনতার কারণে হোক, অথবা কিছু কিছু আনপপুলার ডিসিশন আমরা নিজেরা নিতে চাই না। যদি বাইরের থেকে একটা আসে, তখন আমরা একটা পজিশন নিতে পারি যে ঠিক আছে, বৈদেশিক সাহায্যের জন্য আমরা এই শর্তটা মেনে নিচ্ছি, সুতরাং তাতে আমাদের পপুলারিটা অপেক্ষাকৃত হয়তো কম ক্ষতিগ্রস্ত হয়। সেই চিন্তায় হয়তো আমরা অনেক সময় আমরাই এক্সপেক্ট করি যে ওরা এই ধরনের শর্ত এক্সপেক্ট করি ওর ইনভাইট করি স্যার, বা ইনভাইট করি না হলেও যে অন্তত ওটা আসলে তখন আমরা অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার যে এমন কোনো ক্ষেত্র আছে কিনা যেখানে আমরা চাই না অথচ তারা চাপাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন থাকবে সেখানে আমরা যদি চাই না তাহলে সেটাকে আমরা মানি কেন ইন দি ফার্স্ট ইনস্ট্যান্স? আমরা যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে একটা কন্ডিশন, যেমন ধরুন এখন IMF এর সাথে আমাদের যে ECF এর যে $1 বিলিয়ন আছে, এখন তার মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলো তো আমরা মেনে নিয়েছি। এখন তারপরে যদি এটাকে ভায়োলেট করি, বলি যে আমরা এর উপর জোর করে চাপানো হয়েছে, এটা তো একটা অসামঞ্জস্যমূলক অবস্থান। আর একটি বিষয় হচ্ছে যে ডক্টর মুস্তাফিজ বলেছেন যে আমাদের এখন ফরেন এডের উপর ডিপেন্ডেন্স অনেকটা কমে গেছে, কিন্তু সে সত্ত্বেও 40 থেকে 45% হচ্ছে আমাদের। আর একটি বিষয় হচ্ছে যে ডক্টর মুস্তাফিজ বলেছেন যে আমাদের এখন ফরেন এডের উপর ডিপেন্ডেন্স অনেকটা কমে গেছে, কিন্তু সে সত্ত্বেও 40 থেকে 45% হচ্ছে আমাদের উন্নয়ন ব্যয়ের অর্থায়ন এখনও এই বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীল। কিন্তু এই যে 40 থেকে 45%, এই পার্সেন্টটা কিন্তু আরও অনেক বেশি হতে পারতো বা হওয়া উচিত ছিল যদি আমরা এটা যথাযথভাবে ব্যবহার করতে পারতাম। যেহেতু ব্যবহার করতে পারছে না, $16 বিলিয়ন আমার পাইপলাইনে আছে, সুতরাং আমার আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিং কম, কিন্তু যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারলে ফাইন্যান্সিং এর কন্ট্রিবিউশন ফরেনের থেকে আরো বেশি হতো। তো স্যার আরেকটা ছোট্ট লাস্ট বিরতি নিতে হবে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অধ্যাপক মনোয়ার আহমেদ এবং অন্যান্য প্যানেলিস্টের কথা। বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক মনোয়ার আহমেদ, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই আমাদের বিদেশি সাহায্য নির্ভরশীলতা সম্পর্কে বলছিলেন। আমি প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং স্যারের কথা রেশ ধরেই বলতে চাচ্ছি যে অতীতের তুলনায় আজকে আমরা অনেকখানি অগ্রসর হয়েছি। আমাদের বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা আছে, এবং এটাও সত্য যে বিশ্বব্যাংক সহ অন্যান্য যে সমস্ত তথাকথিত দাতা সংস্থা, আমি তথাকথিত শব্দটা ব্যবহার করছি এই জন্য, আসলে আমার দৃষ্টিতে কোনো দাতা গোষ্ঠী বলে কিছু নেই, সবই লগ্নিকারী প্রতিষ্ঠান। এবং আমি যদি প্রফেসর জোসেফ স্টিগলিসকে কোট করতে পারি তাহলে বলবো দে আর অলসো পলিটিক্যাল ইনস্টিটিউশনস। ওয়ার্ল্ড ব্যাংক, IMF যা কিছুই আমরা দেখি ADB, এরা শুধু যে লগ্নিকারী প্রতিষ্ঠান বা দাতা তথাকথিত দাতা সংস্থা না, দে আর অলসো পলিটিক্যাল ইনস্টিটিউশনস।
আমাদের মতো রাষ্ট্র, ছোট রাষ্ট্র বাংলাদেশ, নতুন দেশ, নানা সমস্যা জর্জরিত, আমরা তাদের সাহায্যের উপর নির্ভরশীল, তাদের লোনের উপর নির্ভরশীল। এই অবস্থাতে যেটা স্যার বলছিলেন যে আমরা যদি কৌশল, আমাদের স্ট্র্যাটেজি আমরা বের করতে পারি, আমরা দর কষাকষি করতে পারি, তাহলে অনেক সময়ই কিন্তু আমরা আমাদের ফেভারিট টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেই আমরা কিন্তু সেগুলি পেতে পারি। সব সময় যে আমরা পাবো তা না, সবসময় পাবো না। তবে এইটাও আমাদের একটা কৌশল, মানে টেকনিক, স্ট্র্যাটেজিসগুলি আমাদের ওয়ার্কআউট করতে হবে। তবে পরিশেষে এটা আমাদের মনে রাখা উচিত যে যেহেতু আমরা ছোট রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র, তারা তো অনেক কিছুই আমাদের উপর, তাদের দৃষ্টিভঙ্গি, তারা যে চশমা পরে দুনিয়া দেখে, তারা যেভাবে দেখে সেভাবে। সো উই হ্যাভ টু পে সামটাইমস পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কস্ট ফর দ্যাট। এবং আজকের ওই ঘুরিয়ে যদি আমরা আবার পিছনে যাই, যে পদ্মা সেতু সম্বন্ধেই বলেন, গ্রামীণ ব্যাংক সম্বন্ধে বলেন, যা কিছুই বলেন, তারা তাদের একটা চশমা পরে দুনিয়া দেখছে। এখানে যেমন ধরেন গ্রামীণ ব্যাংক এর একটা ম্যানেজিং ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যাপার, এ নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, স্টেট ডিপার্টমেন্ট, এরা পর্যন্ত ইনভলভ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আমেরিকার কোনো ব্যাংকের এরকম একজন অফিসার পারবো না। সেটাই আর কি, আমরা যেহেতু ছোট রাষ্ট্র। ব্যক্তিগত সম্পর্কের কিন্তু পুরো দুনিয়ায় স্যার নানা রকম ভাবে মূল্য দেয়। ব্যক্তিগত দুনিয়ায় ব্যক্তিগত, ধরেন আপনার সঙ্গে যদি আপনার একজন স্কুলের প্রধান শিক্ষকের অনেক খাতির থাকে, তাহলে প্রধান শিক্ষককে অন্যায় করে সরিয়ে দেওয়া হলে আপনি হয়তো বলবেন যে এটা না সরানো হোক। সেই কারণেও অনেক সময় হয় আর কি এটা হয় স্যার। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি, যে পৃথিবীতে যেদিন একটা মাত্র পরাশক্তি হয়ে গেল, সেদিন এক ধরনের সমস্যা আজকে আমরা ফেস করছি। কাজে সেই অর্থে আমি এখনো মনে করি যে আরেকটা পরাশক্তি থাকলে হয়তো পৃথিবীতে ব্যালেন্স থাকতো। এটা একটা হতে পারে। প্রফেসর মুস্তাফিজুর রহমান, একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে শ্রমবাজার, যেহেতু আমরা জনশক্তি দিয়ে অনেক বেশি, মানে বৈদেশিক মুদ্রা বা একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের আসে সেখান থেকে, শ্রমবাজার সন্ধানের ক্ষেত্রে আমরা কতটা সাফল্যে পরিচয় দিচ্ছি বা হ্যাঁ, দেখুন আপনি ঠিকই বলেছেন। যেমন রেমিটেন্স আমাদের গত বছর তো $12.8 বিলিয়ন এসেছে, এবং এটা বাংলাদেশের অর্থনীতির জন্য আমাদের যে আমদানি সক্ষমতা, আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টস, এটা বড় একটা ভূমিকা রাখছে। এখন এতদিন পর্যন্ত আমাদের তো মিডল ইস্ট থেকেই আমাদের প্রায় 2/3 আসতো, এবং ইউকে এবং ইউএসএ থেকে বাকিটা আসতো, মালয়েশিয়া থেকে কিছুটা আসছিল। ইদানিং আপনি যেটার ইঙ্গিত করলেন সেটা হলো যে আমরা যেটা খুবই অ্যালার্মিং মনে হচ্ছে, যে সৌদি আরবে কিন্তু আমাদের ইদানিং এই গত 2 বছরে যাওয়া বেশ কমে গেছে, যদিও সৌদি আরবে আমাদের এখন সবচেয়ে বেশি আমাদের শ্রমশক্তি আছে। এই কয় বছরে কিন্তু ইউনাইটেড আরব এমিরেটস তারাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের এটাকে রিপ্লেস করেছিল এবং যাচ্ছিল। এখন যে সংবাদটা আসছে যে সেখানেও আমাদের একটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হচ্ছে। এখন কয়েকটা আমাদের স্ট্র্যাটেজি নিতে হবে। একটা হলো যে এটা যে কারণে হচ্ছে, এখানে একটা ডিপ্লোমেসির একটা ব্যাপার আছে, এটা হলো একটা। সৌদি আরবের সাথে আমাদের এই যে অনেক কমে গেছে, প্রায় যাওয়া বন্ধই হয়ে গেছে, সেটা আবার রিভাইভ করা যায় কিনা। অন্য যে মালয়েশিয়াতে আমাদের একটা নতুন শ্রমবাজার সৃষ্টি হচ্ছে, সেখানে আবার একটা সমস্যা হচ্ছে যে ওটা G2G চাচ্ছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আবার গভর্নমেন্ট এটা হ্যান্ডেল করতে পারবে কিনা, আবার প্রাইভেট সেক্টরকে দিলে সেখানে নানান ধরনের সমস্যা হচ্ছে। সুতরাং আমাদেরকে বিভিন্ন মুখী কৌশল নিতে হবে। নতুন যে শ্রমবাজার সেটারও আমাদেরকে দেখতে হবে, যে অন্য অন্য জায়গাগুলোতে, যেমন আফ্রিকা বা আমাদের যে কোরিয়া, সাউথ কোরিয়া, এইসব জায়গায়ও অনেক বেশি সুযোগ সৃষ্টি হতে পারে আগামীতে। আরেকটা যেটা, সেটা হলো যে এখনই আমাদেরকে কিন্তু আগামী 10-15 বছর পরে যে জায়গাগুলোতে আমাদের এই শ্রমবাজার সৃষ্টি হতে পারে, যে পেশাগুলিতে সৃষ্টি হতে পারে, সেই ডাইনামিক্সটাকে মাথায় রেখে আমাদের এখন কৌশল যদি আমরা না নিতে পারি, তাহলে কিন্তু মিডল ইস্টের উপরে আমাদের এই নির্ভরশীলতা এটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসবে, এটা আমরা জানি। সেই জায়গাগুলোতে আমাদের বিশেষত ডেভেলপ কান্ট্রিতে কেয়ারিং সার্ভিস, মেডিকেল প্রফেশন এবং টেকনিশিয়ান, মেডিকেল বিভিন্ন ধরনের যে চাহিদাগুলি হচ্ছে এইজিং অফ দ্য পপুলেশনের কারণে, সেই মার্কেটগুলোকে সামনে রেখে আমাদের এখন থেকে প্রস্তুতিগুলো নিতে হবে। স্যার, উনি তো মানে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলির ক্ষেত্রে সার্বিক অর্থনীতি বা বেষ্টিক অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি, সেই ম্যাক্রো ইকোনমিক্স, সেইটার ক্ষেত্রে এই মুহূর্তে কি কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া শুরু করা দরকার বলে স্যার আপনি যদি শেষ মিনিট বলতেন। দীর্ঘমেয়াদী সম্পর্কে বলা মুশকিল, কেননা ওই লর্ড কিনসের কথা বলতে হয় যে ইন দ্য লং রান উই আর অল ডেড। তবে বর্তমানে আমি মনে করি যে গত অর্থ বছরে যে ঝুঁকিগুলো ছিল, সেই ঝুঁকিগুলো মূলত এখনো বিদ্যমান।
সুযোগগুলোর কিছু কিছু উপশম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক ওই ঝুঁকিগুলোর থেকে বেরিয়ে আসতে পারিনি। যেমন এর মধ্যে টাকার মানের একটা বিষয় আছে, যেটা জুলাই 2011-তে এটা ছিল 74 টাকা, এটা এখনো 82 টাকায় আছে। তবে 84 থেকে একসময় 84-তে উঠেছিল, সুতরাং কিছুটা নেমেছে, সুতরাং কিছুটা উপশম হয়েছে, কিন্তু 82 টাকা আমি মনে করি যে টাকা অতিমাত্রায় অবমূল্যায়িত। তারপরে ধরুন ব্যাংকের সুদের হার, লেন্ডিং রেট যেটা, সেটা আজকেই আমি একটা মিডিয়া রিপোর্ট দেখেছি যে সেখানে অনেক ব্যবসায়ীরা বা শিল্পপতিরা বলছেন যে অনেক ক্ষেত্রে তাদের 20% পর্যন্ত ইন্টারেস্ট দিতে হচ্ছে আর কি। তো মানে আমাদের যে হাই রেট অফ ইনফ্লেশন সেটাকে ধরে নিলেও কিন্তু 20% ইন্টারেস্ট রেট কোনোভাবে এটা জাস্টিফাই করা যায় না। এতে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাথে ব্যাহত হতে বাধ্য। অন্যদিকে যে ব্যাংকিং সেক্টরের যে তারল্যর ব্যাপারটা, সেটা হয়তো কিছুটা উপশম আপাতত হয়েছে, কিন্তু তার পেছনে একটা কারণ হতে পারে যে এটা তো অর্থ বছরের শুরু, তো অর্থ বছরের শুরুতে সরকারি ব্যয়ের মাত্রা খুবই কম থাকে, সুতরাং সরকার হয়তো এখনো ব্যাংকের কাছে খুব একটা যাচ্ছে না। আমার মনে হয় যে এই বিষয়গুলিতে একটু অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি মনে করি যে আপনার ধরেন আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে এইগুলোকে সমাধান করে আমরা ভবিষ্যতের জন্য একটা সুদৃঢ় ভিত্তি স্থাপন করতে পারি কিনা সেটাই নজর দেওয়া বেশি প্রয়োজন এই মুহূর্তে। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব এবি মির্জাউল আজিজুল ইসলাম, জনাব অধ্যাপক এ কে মনিরুদ্দিন আহমেদ এবং ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।